আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জোয়াং ফুকের সঙ্গে আজ সপ্তদশ ভারত আসিয়ান শিখর সম্মেলনে পৌরোহিত্য করবেন। উত্তর পূর্বাঞ্চল ও হিমালয় সন্নিহিত রাজ্যগুলি থেকে ফল ও শাকসবজি বিমানযোগে অন্যত্র পাঠানো হলে কেন্দ্রীয় সরকার 50% পরিবহন ভর্তুকি দেবে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 92.89% হয়েছে। শহরতলির ট্রেন পরিষেবা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে রেল আজ আবার বৈঠকে বসছে। আলফার স্বঘোষিত ডেপুটি কমান্ডার ধৃষ্টির রাজাখাওয়া আত্মসমর্পণ করেছে। আজ গণসম্প্রচার দিবস পালিত হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জোয়াং ফুকের সঙ্গে সপ্তদশ ভারত আসিয়ান শিখর সম্মেলনে যৌথভাবে পৌরোহিত্য করবেন। এই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে আসিয়ানের 10টি সদস্য দেশই অংশ নিচ্ছে। দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের সঙ্গে ভারতের সম্পর্ক পর্যালোচনা করতে এই শিখর সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বৈঠকে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সামুদ্রিক সহযোগিতা, যোগাযোগের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। 2021 থেকে 25-এর মধ্যে কার্য পরিকল্পনা সুষ্ঠুভাবে রূপায়ণের ব্যাপারে ভারত আসিয়ানের মত বিনিময় হবে। সম্মেলনে কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়েও কথাবার্তা হবে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, গত বছর নভেম্বর মাসে ব্যাংককে ষোড়শ আসিয়ান ভারত শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন। এবারের সপ্তদশ সম্মেলন হবে তার 8ম শিখর সম্মেলন। আসিয়ান ভারত সামরিক কৌশলগত অংশীদারিত্ব, অভিন্ন সভ্যতা, ভৌগোলিক ঐতিহাসিক সম্পর্কের জোরালো ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ভারত আসিয়ানভুক্ত দেশগুলিকে কতটা গুরুত্ব দেয় তা অ্যাক্ট ইস্ট পলিসির মধ্যেই প্রতিফলিত হয়ে আসছে বলে বিশেষজ্ঞদের অভিমত। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে স্বামী বিবেকানন্দের একটি মূর্তির আবরণ উন্মোচন করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এনডিএ শরিক দলগুলির মধ্যে আলোচনা চলছে। জেডিইউ সভাপতি নীতিশ কুমার গত রাতে তার সরকারি ভবনে দলের প্রবীণ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। দলের সাধারণ সম্পাদক কে.সি. ত্যাগী বলেছেন, নীতিশ কুমারের নেতৃত্বে নতুন সরকার সম্ভবত দীপাবলির পরে হবে। বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে এ মাসের 29 তারিখ। এদিকে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানি এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চার সভাপতি জিতেন রাম মাঝি নীতিশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দুটি দলই এবারের ভোটে 4টি করে আসন পেয়েছে। পরে শ্রী মাঝি বলেন, মন্ত্রিসভায় তিনি যাবেন না, কারণ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিধানসভা নির্বাচনে দলের ফলাফল বিশ্লেষণ করতে আরজেডি আজ পাটনায় রাবড়ি দেবীর বাসভবনে বিধায়কদের বৈঠক ডেকেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিহার নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সততা ও নিষ্ঠার সঙ্গে উন্নয়নের লক্ষ্যে কাজ করলে জনগণ তাদের পক্ষেই থাকবে। বিহারে বিধানসভা নির্বাচন এবং অন্যান্য রাজ্যে উপনির্বাচনে জয়লাভের উদযাপন উপলক্ষে গতকাল বিজেপির সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন, প্রতিটি রাজনৈতিক দলই যাতে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে, মানুষ তাই প্রত্যাশা করে। উত্তর পূর্বাঞ্চলীয় ও হিমালয় সন্নিহিত রাজ্যগুলি থেকে বিমানে ফল ও শাকসবজি পাঠানোর জন্য কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক 50% ভর্তুকি দেবে। মন্ত্রক জানিয়েছে, আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্পের আওতায় অপারেশন গ্রিন স্কিম টপ টু টোটাল অনুযায়ী এই রাজ্যগুলি থেকে দেশের অন্য যে কোনো জায়গায় 41টি নির্দিষ্ট ফল এবং শাকসবজি পাঠানো হলে 50% পরিবহন ভর্তুকি পাওয়া যাবে। বিমান সংস্থাগুলি সরাসরি ক্রেতাদের 50% মাশুল ছাড় দেবে। পরে তারা মন্ত্রকের কাছ থেকে এই ছাড়ের টাকা নিয়ে নেবে। উত্তর পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও লাদাখের সব বিমানবন্দর এই প্রকল্পের আওতায় আসবে। এর আগে কিষাণ রেল যোজনার আওতায় 12ই অক্টোবর থেকে পরিবহন ভর্তুকির মেয়াদ বাড়ানো হয়েছে। রেল দপ্তর প্রজ্ঞাপিত ফলমূল ও শাকসবজির ক্ষেত্রে পরিবহন মাশুলের মাত্র 50% নিয়ে থাকে। দেশে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 92.89% হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আজ সকালে জানিয়েছে, গত 24 ঘণ্টায় 52,700-এরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থের সংখ্যা 80,66,000 ছাড়িয়ে গেছে। গত 24 ঘণ্টায় 47,905 জন নতুন করে সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে প্রায় 86,84,000। এই সময় আরও 550 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,28,121। মৃত্যুর হার 1.48%। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা 4,89,000-এ নেমে এসেছে।
এ রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 90.34% পৌঁছেছে। গত সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যক 4,431 জনের বেশি মানুষ করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন। নতুন করে সংক্রমিত হয়েছেন 3,872 জন। এই সময় আরও 49 জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7,452। সংক্রমণ নিয়ন্ত্রণ মাশুল বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে সত্য প্রমাণিত হওয়ায় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য কমিশন বাইপাস লাগোয়া একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষকে পার্ক সার্কাস এলাকায় অপুষ্টিতে ভোগা শিশুদের শিবির করে 10 লক্ষ টাকার ডিম খাওয়ানোর নির্দেশ দিয়েছে। পাশাপাশি যেসব রোগীর পরিবারের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে তাদের সেই টাকা ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে। ডিম খাওয়ানোর জন্য লেডি ব্রেবর্ন কলেজের অধ্যক্ষা শিউলি সরকারের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করার কথাও তিনি বলেছেন। কমিশনের এই রায় কলকাতা পুলিশ কমিশনারকেও চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 5,25,00,000, তবে সুস্থ হয়েছেন 3,66,00,000 বেশি রোগী। এ পর্যন্ত 12,90,000-এর বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকাল ট্রেন চালু হবার দ্বিতীয় দিনে শহরতলির বিভিন্ন স্টেশনে টিকিট কেনার লাইনে দূরত্ব বিধি মানা হলেও অফিস টাইমে ট্রেনে করোনা বিধি কার্যত শিখে উঠেছে। বিভিন্ন স্টেশনে যাত্রীদের হুড়োহুড়ি করে ট্রেনে উঠতে দেখা যাচ্ছে। ট্রেনের মধ্যেও শারীরিক দূরত্ব বজায় রাখা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যাত্রীরা সমস্বরে অন্তত অফিস টাইমে আরও বেশি সংখ্যক ট্রেনের দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গতকাল মন্ত্রিসভা বৈঠকের পর বলেন, কোভিড বিধি মেনে যাত্রীদের জন্য আরও বেশি ট্রেন চালানো দরকার। রেল কর্তৃপক্ষ অবশ্য যাত্রী সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রেনের সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলে আগেই আশ্বাস দিয়েছিল। লোকাল ট্রেন নিয়ে রেল ও রাজ্য সরকার আজ আবার বৈঠকে বসতে চলেছে। অন্যদিকে হকারদের ট্রেনে উঠতে যাওয়া, প্ল্যাটফর্মে তাদের পসরা বিক্রি এবং প্ল্যাটফর্মের দোকানগুলি খুলতে দেবার দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় গতকাল হকার্স ইউনিয়নগুলি বিক্ষোভ দেখায় ও মিছিল বের করে। কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ায় আজ ভোরে এক অগ্নিকাণ্ডে বিভা পাল নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ অবস্থায় তার ভাইপো রাজীব পাল হাসপাতালে ভর্তি। পেশায় তিনি মৃৎশিল্পী। পশ্চিম বর্ধমানের অন্ডালে খাসকাজরার নুনিয়াপাড়ায় গত রাতে দুষ্কৃতীদের গুলিতে তৃণমূল কংগ্রেস কর্মী ধরমবীর নুনিয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। গত রাতে ওই 3 জন যখন চায়ের দোকানে বসেছিলেন সেই সময় দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়, বোমা ছোড়ে বলে জানা গেছে। ব্যবসায়িক বিবাদের জেরে এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। আসামের আলফা ইন্ডিপেন্ডেন্ট গোষ্ঠীর স্বঘোষিত ডেপুটি কমান্ডার ধৃষ্টি রাজখাওয়া গতরাতে মেঘালয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তাকে আসামে নিয়ে যাওয়া হচ্ছে। জম্মু কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলার নওসেরা এবং কাসাবা সেক্টরে পাক বাহিনী আজ ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে হামলা চালায়। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আজ সকাল 9টা নাগাদ পাক বাহিনী হামলা চালালে ভারতীয় সেনা তার পাল্টা জবাব দেয়। মায়ানমারের সাধারণ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না হলেও ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি নিজেদের জয়ী বলে দাবি করেছে। প্রাথমিক ভোট গণনা অনুযায়ী এনএলডি প্রায় 400টি আসনেই জয়ী হয়েছে। অন্যদিকে বিরোধী ইউএসডিপি পেয়েছে মাত্র 21টি আসন। গত 8ই নভেম্বর মায়ানমারের সাধারণ নির্বাচনে ভোট নেওয়া হয়। 2015-র ভোটে ইউএসডিপি পেয়েছিল 41টি আসন। সে দেশের কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, কয়েকটি কেন্দ্রে এখনও গণনা চলছে, তাই চূড়ান্ত ফল ঘোষণা হতে আরও কিছুটা সময় লাগবে। ফিলিপিন্স সরকার সামুদ্রিক ঘূর্ণিঝড় ভাম্পোর পূর্ব উপকূলে আছড়ে পড়ার আগেই হাজার হাজার অধিবাসীকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আজ সন্ধ্যে নাগাদ ঘূর্ণিঝড়টি কুইজান প্রদেশে আরও শক্তি সঞ্চয় করে আছড়ে পড়বে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। আজ জনসম্প্রচার দিবস। 1947 সালে দিল্লিতে অল ইন্ডিয়া রেডিও স্টুডিওতে মহাত্মা গান্ধীর ভাষণ দেবার ঘটনাকে স্মরণ করেই আজকের দিনটি পালন করা হয়। দেশভাগের পর হরিয়ানার কুরুক্ষেত্রে উদ্বাস্তু মানুষের প্রতি জাতির জনক সেদিন তার বক্তব্য পেশ করেছিলেন। গণসম্প্রচার দিবস উপলক্ষে নতুন দিল্লির আকাশবাণী ভবন চত্বরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট দল গত রাতে দুবাই থেকে অস্ট্রেলিয়া রওনা হয়েছে। নিউ নর্মাল পরিস্থিতিতে বিশেষ পোশাকে ক্রিকেটারদের ছবি বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। রোহিত শর্মা দলের সঙ্গে যাননি। এদিকে অস্ট্রেলিয়া পৌঁছে সিডনিতে 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্বে ক্রিকেটাররা প্রস্তুতি নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জোয়াং ফুকের সঙ্গে আজ 17শ ভারত আসিয়ান শিখর সম্মেলনে পৌরোহিত্য করবেন। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 92.89% হয়েছে। শহরতলির ট্রেন পরিষেবা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে রেল আজ আবার বৈঠকে বসছে। আজ গণসম্প্রচার দিবস পালিত হচ্ছে। খবর এখানেই শেষ হলো।